যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মার্কিন গণমাধ্যমের দাবি, আলোচনার শর্তাবলী নিয়ে দুই দেশ একমত হতে না পারায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের বিপরীতে ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তার তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ইরান এমন এক প্রস্তাব দিয়েছে যা কেউ গ্রহণ করবে না। হয়তো ওবামা বা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। চলমান যুদ্ধবিরতি এখন সব থেকে নাজুক অবস্থায় রয়েছে, যেন মনে হচ্ছে এটি লাইফ সাপোর্টে। তাদের এক সময় 149টি বড় জাহাজ ছিল, এখন আর একটিও নেই। কেবল কিছু ছোট স্পিড বোট অবশিষ্ট রয়েছে, যার মধ্যে 8টি আমরা একদিনেই ধ্বংস করেছি। পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের উত্থাপিত 4 দফা প্রস্তাবকে সমর্থন দিতে প্রস্তুত ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফাজলি এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে আবুধাবি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদের সাথে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 4 দফা পরিকল্পনা প্রস্তাব করেন। এগুলো হলো শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিকল্পনা উত্থাপন করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। স্থানীয় সময় সোমবার দেশটির বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইরফান শাকুরজাদে স্যাটেলাইট সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন। এদিকে মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস সোসাইটির দাবি, 29 বছর বয়সী এই মহাকাশ প্রকৌশলী স্নাতককে 2025 সালে গ্রেপ্তার করা হয় এবং জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। ইরানে হামলা চালাতে ইরাকের মরুভূমি গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এমনকি সংবাদ মাধ্যমটির দাবি, ইরাকি সেনারা ঘাঁটির অস্তিত্ব টের পাওয়ায় তেল আবিবের বিমান হামলারও মুখে পড়তে হয় তাদের। অথচ এ সম্পর্কে কিছুই জানে না ইরাক সরকার। ওয়াশিংটনের সবুজ সংকেতকেই ইরাকে ঘাঁটি বানায় তেল আবিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানে হামলা চালাতে এক অভিনব কৌশলের আশ্রয় নিয়েছিল ইসরায়েল। ইরানের পাশের দেশ ইরাকের মরুভূমিতেই গোপন ঘাঁটি বানায় তেল আবিব। তবে নিজের দেশে অন্য রাষ্ট্রের গোপন ঘাঁটির খবর নেই খোদ ইরাক সরকারের কাছে। কিন্তু তথ্য পেয়েছিল ইরাকি সেনারা, তাই তো ইসরায়েলের বিমান হামলার মুখে পড়তে হয়েছিল তাদের। চাঞ্চল্যকর এসব তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন প্রশাসনের গ্রিন সিগন্যাল নিয়েই সে ঘাঁটি গড়ে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার জন্য যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে তৈরি করা হয় ঘাঁটিটি। এটি ব্যবহার করা হয় ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্র হিসেবে। গোপনে ঘাঁটির তথ্য মেলে এক রাখালের কাছ থেকে। মরুভূমিতে সন্দেহজনক হেলিকপ্টার আসা যাওয়া দেখে ইরাকি বাহিনীকে খবর দেন। এরপর তদন্তে নামে দেশটির সেনারা। ঠিক তখনই বাধে বিপত্তি। সেনাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন এক ইরাকি সেনা। হামলার ঘটনায় ক্ষোভ জানায় ইরাকের সামরিক কমান্ড। ইরানের ইস্পাহানের কাছে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর উদ্ধার অভিযানেও যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করে ইসরায়েলি বাহিনী। এমনকি অভিযানের নিরাপত্তার অজুহাতে ইরাকের ভেতরেও আরও হামলা চালানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘে অভিযোগ জানিয়েছিল ইরাক। এতে বলা হয়, ওই হামলায় বিদেশি বাহিনী বিমান হামলা চালায় দেশটিতে। তবে বেশ কয়েকটি সূত্র জানায়, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না। ঘটনাটি গুরুত্ব পায় ইরাক ও উপসাগরীয় অঞ্চলের গণমাধ্যমগুলোতে। ইরাকে সে হামলায় কারা অংশ নিয়েছিল তাদের পরিচয় নিয়ে চলে নানা জল্পনা। এই তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গোপন সামরিক তৎপরতা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আরও জোরালো হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরাফাত ইসলাম, ৭১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় নাবাতিয়ের জেবদিন এলাকায় একটি বাড়িতে এই হামলা চালানো হয়।
নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। এর আগে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। দূতাবাস জানিয়েছে দুজনের মরদেহ বর্তমানে নাবাতিয়ার হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দীর্ঘ 9 বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 13 থেকে 15 মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। 2017 সালের পর এটি হবে ট্রাম্পের প্রথম চীন সফর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক ভূ রাজনীতির টানাপোড়েনের মধ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করবেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। চীন সফরের জন্য এবার এমন এক সময় বেছে নিয়েছেন ট্রাম্প যখন ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। এছাড়া বিভিন্ন কূটনৈতিক মতপার্থক্যের কারণে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই সফরে ইরান ইস্যুতে চীনা প্রেসিডেন্টকে চাপ দিতে পারেন ট্রাম্প, বিশেষ করে ইরানের তেল বিক্রি এবং তেহরানের সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্য ক্রয়ের বিষয়ে বেজিংয়ের উপর কঠোর অবস্থান নিতে পারে ওয়াশিংটন। অন্যদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি পরিবহনের যে সংকট তৈরি হয়েছে তার নিরসনে বেইজিংয়ের ভূমিকা নিয়ে কথা বলবেন ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের খবর অনুযায়ী আলোচনার তালিকায় ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন সংকটও বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে রাশিয়া ও ইরানের কাছে চীনের দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি শি জিনপিং এর কাছে কঠোরভাবে উত্থাপন করবেন ট্রাম্প। বাণিজ্যিক দিক থেকে এই সফরে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের শুল্ক বা ট্যারিফ যুদ্ধ নিরসন এবং গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা হতে পারে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ঝুঁকি এবং সামরিক ক্ষেত্রে এর ব্যবহার নিয়ন্ত্রণে একটি সাধারণ নীতিমালায় পৌঁছানোর চেষ্টা করবেন দুই নেতা। তবে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার প্রধান বিরোধপূর্ণ বিষয় তাইওয়ান ইস্যুতে মার্কিন অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পরও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, যারা তাকে নিয়ে সন্দেহ করছেন তাদের ভুল প্রমাণ করবেন এবং মাঠ ছেড়ে যাবেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকার করেছেন তার সরকার কিছু ভুল করেছে। এদিকে লেবার এমপিদের একটি বড় অংশ মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলটির ভেতর থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। লেবার এমপিদের একটি বড় অংশ মন্ত্রিসভার সদস্যদের দ্রুত নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে ৩০ জনের বেশি লেবার এমপি স্টারমারের পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন। তবে নির্বাচনে ভরাডুবির পর নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে মরিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নির্বাচনী ফলাফল নিয়ে স্টারমার জানান, লেবার পার্টির এই হার তার জন্য বেশ বেদনাদায়ক। এটি তাকে কষ্ট দিয়েছে। অন্য সব সরকারের মতো আমরাও কিছু ভুল করেছি, কিন্তু রাজনীতির বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সঠিক পথেই ছিলাম। আমি মানুষের আবেগ বুঝতে পারছি এবং নিজেও তা অনুভব করছি। তবে বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পেরেছেন বলেও দাবি করেন স্টারমার। আমি বলতে চাচ্ছি, আমরা যদি অন্য দলগুলোর পরামর্শ শুনতাম তবে এই মুহূর্তে আমরা ইরানের সাথে একটি অচল অবস্থায় আটকে থাকতাম এবং এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়তাম যা আমাদের স্বার্থে নেই, আর আমি কখনোই তা হতে দেব না। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ইংল্যান্ডের লেবার পার্টি প্রায় ১৫০০ কাউন্সিলর পদ হারিয়েছে।
ওয়েলসে দলটির ২৭ বছরের শাসনেরও অবসান হয়েছে। অন্যদিকে ডানপন্থী রিফর্ম ইউকের জনপ্রিয়তা বেড়েছে। তবে দলটির কিছু নেতা এখনও স্টারমারের পক্ষে আছেন। তারা বলেছেন নতুন নেতৃত্বের লড়াই পরিস্থিতিকে আরও জটিল করবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ব্রেক্সিট ইস্যুতে সুর নরম করেছেন ব্রিটেন সরকার। বিশেষ করে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির ধসের পর ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে কিয়ার স্টারমারের উদ্যোগ তারই বার্তা দিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে তাদের অর্থনীতিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে ব্রেক্সিট, যা ঠিক করতে ইইউর সাথে সম্পর্ক বাড়ানোর বিকল্প নেই। ওরিসুল ইসলামের রিপোর্ট। ২০২০ সালের ৩১শে জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য, যা ব্রেক্সিট হিসেবে পরিচিত। তবে এর প্রক্রিয়া শুরু হয়েছিল ২৩শে জুন ২০১৬ সালের গণভোটের মাধ্যমে। ঐতিহাসিক ওই গণভোটে যুক্তরাজ্যের প্রায় ৫২% জনগণ ইইউ ত্যাগ করার পক্ষে রায় দেয়। তবে এক দশক যেতে না যেতেই ব্রিটিশদের মোহ ভেঙেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশটির অর্ধেকের বেশি নাগরিক সরাসরি ইইউতে ফেরার পক্ষে মত দিয়েছেন। এদের মধ্যে লেবার, লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টির ৮০% সমর্থকও আছেন। সব মিলিয়ে সংখ্যাটি মোট ভোটের ৫৩%। শুরু থেকেই ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। সম্প্রতি ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে তার দল লেবার পার্টির ভরাডুবির পর বিষয়টি আবারও সামনে এনেছেন তিনি। স্টারমারের মতে ব্রিটেনের অর্থনৈতিক সমৃদ্ধি, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও অবৈধ অভিবাসী কমানো সহ নানা দিক বিবেচনায় ব্রেক্সিট বাস্তবায়িত হয়েছিল। তার মতে এসব না হয়ে বরং বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে অর্থনীতি। ব্রেক্সিট অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করেছে। ব্রেক্সিটের লক্ষ্য ছিল ব্রিটেনের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা, স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করা ও অবৈধ অভিবাসীদের প্রবেশে হার কমানো, কিন্তু সবই শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে। এই সমস্যার সমাধান হিসেবে ইউরোপের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার মতে বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতার বিকল্প নেই। আমরা দেশকে একটি শক্তিশালী অর্থনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা দিতে চাই, আর এসবের জন্য ইউরোপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা দরকার। আমরা ইউরোপের সাথে ভালো সম্পর্ক তৈরি করব, কারণ ইউরোপের কেন্দ্রস্থল হলো ব্রিটেন। বিশ্লেষকরা বলছেন স্টারমারের এই অবস্থান সফট ব্রেক্সিট বা ধীরে ধীরে ইইউর দিকে ফেরার ইঙ্গিত। অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক অস্থিরতার কারণে ব্রিটেনকে শেষ পর্যন্ত ইইউর কাছাকাছি যেতেই হবে বলে মত তাদের। অরিসুল ইসলাম, ৭১। পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ইডির সদর দপ্তর সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে জানানো হয়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগ আনা হয় সাবেক দমকল মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই ২০২৫ সালে তার বাড়ি এবং অফিসের তল্লাশি চালায় ইডি। এরপর একাধিকবার তদন্তের স্বার্থে তাকে তলব করা হয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।